বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিএ অনার্স বাংলা বিষয়ে রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার বিষয়ে এখনকার ক্লাস হচ্ছে অলঙ্কার বিষয়ে, অলঙ্কারের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা অলঙ্কার সম্পর্কে নানাবিধ বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আসি অলঙ্কার কি তার একটা সাধারণ পরিচয়। প্রাচীন গ্রিসে অলঙ্কার সম্পর্কে বা অলঙ্কার শাস্ত্রের উদ্ভব বলে ধারণা করা হয়। গ্রিক মনীষীগণ ধারণা করেছিলেন বা মনে করেছিলেন অলঙ্কার হলো কাব্যের সৌন্দর্য ও রচনার কৌশল। সংস্কৃত সাহিত্যেও অলঙ্কার শাস্ত্রের বিশদ আলোচনা পাওয়া যায়। মানুষের সৌন্দর্য চেতনা থেকেই অলঙ্কারের উদ্ভব হয়েছে। বিশেষ করে আমরা যখন কথা বলি তখন সবসময় গুছিয়ে কথা বলার চেষ্টা করি। শুধু যে আমরা করি তাই না, যখন একটা শিশু কথা বলে, সে এলোমেলো কথা বলে, তারপরেও তার চেষ্টা থাকে সেই কথাগুলোকে সুন্দর করে গুছিয়ে বলার। তো মানুষ কথা বলতে বলতে এক সময় এরকম গুছিয়ে কথা বলা শুরু করে এবং এই গুছিয়ে কথা বলার শুরু থেকেই কিন্তু এই অলঙ্কারগুলো এসেছে। তো মানুষের সৌন্দর্য চেতনা থেকেই মূলত অলঙ্কারের উদ্ভব। অলঙ্কার শব্দের অর্থ হচ্ছে ভূষণ বা আভরণ। সাধারণ অর্থে অলঙ্কার বলতে নারী দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত আভরণ বা ভূষণকে বুঝে থাকি। তবে সাহিত্যে অলঙ্কার ঠিক নারীর ভূষণ বা আভরণের মতো কোনো সামগ্রী নয়। এটি সাহিত্যের সৌন্দর্য প্রকাশে ভাব বা ভাষা প্রয়োগের বা রচনারীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা অলঙ্কারের পরিচয়টা এইভাবে দিই, অর্থাৎ আমরা জানি যে অলঙ্কারটা সৌন্দর্য বৃদ্ধির জন্যই করা হয়, অর্থাৎ সাধারণ জিনিসকে অসাধারণ বা তার মধ্যে একটা সৌন্দর্য ফুটিয়ে নিয়ে আসার জন্যই অলঙ্কার ব্যবহার করা হয়ে থাকে। এটা মানুষের ক্ষেত্রে, নারী দেহের ক্ষেত্রে, কাব্যদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা মূলত অলঙ্কারকে ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব অলঙ্কার কি। সংস্কৃত অলম থেকে অলঙ্কার শব্দটির উৎপত্তি, অর্থাৎ অলম শব্দ থেকে অলঙ্কার শব্দটি এসেছে। অলম অর্থ ভূষণ। ভূষণ কি? যেগুলো সাজাবার জিনিস বা অলঙ্কার, সেগুলোই, অর্থাৎ যা দিয়ে ভূষিত করা হয় তাই অলঙ্কার। নিরাভরণ দেহকে হার, বলয়, কাঞ্চন ইত্যাদি আভরণে যেমন সাজানো যায়, তেমনি কাব্যদেহকে উপমা, উৎপ্রেক্ষা, রূপক, শ্লেষ, যমক ইত্যাদির মাধ্যমেও সাজানো যায়। অর্থাৎ আমরা বিভিন্ন অলঙ্কার দিয়ে যেমন মানুষের দেহকে, নারী দেহকে সাজাই, সেরকমই কাব্য দেহকেও সাজানোর জন্য নানান উপকরণ রয়েছে, যেমন উপমা, উৎপ্রেক্ষা, রূপক, নানান উপকরণ, এগুলো দিয়েও সাজানো যায়। তো এই উপমা, উৎপ্রেক্ষা, রূপক, শ্লেষ, যমক বা আরও যেগুলো আছে ইত্যাদির মাধ্যমে কাব্যদেহ সাজানোকে অলঙ্কার বলে। তাহলে যদি নানান ধরনের অলঙ্কার, বিশেষ করে আমরা নারীরা যে সমস্ত অলঙ্কারগুলো পরে, সেই রকম দেহে পরার জন্য এক ধরনের অলঙ্কার আছে, সাহিত্যকে সাজানোর জন্য আর এক ধরনের অলঙ্কার আছে। তো সাহিত্যকে সাজানোর জন্য যখন এই অলঙ্কারগুলো কাব্যদেহে প্রয়োগ করা হবে তখনই, বা কাব্যদেহকে সাজানো হবে তখনই সেগুলোকে অলঙ্কার বলা হবে। অলঙ্কার সম্পর্কে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন মতামত দিয়েছেন। আমরা সেই সমস্ত পণ্ডিতদের মতামতগুলো এখন আলোচনা করব। প্রাচীন ভারতীয় আলংকারিকগণের মধ্যে দণ্ডী বলেছেন, দণ্ডী অলঙ্কার সম্পর্কে কি, এমনকি বিশেষ করে সাহিত্য তত্ত্ব বা সাহিত্য বিষয় সম্পর্কে অনেক কথা বলে গেছেন। অলঙ্কার সম্পর্কে তিনি বলেছেন, কাব্য শোভাকরান ধর্মান অলঙ্কারান প্রচক্ষেত। অর্থাৎ যে সকল ধর্ম কাব্যের শোভা জন্মায় তাহারা অলঙ্কার বলিয়া কথিত হয়। অর্থাৎ কাব্যের শোভা যেগুলোর মাধ্যমে বা যেসব বিষয়ের দ্বারা সুন্দর হয়ে ওঠে সেগুলোকে অলঙ্কার বলা হয়। এটা হচ্ছে কার?
প্রাচীন ভারতীয় আলংকারিক দণ্ডির মতামত। আচার্য বামন আরও একজন উল্লেখযোগ্য পণ্ডিত। তিনি বলেছেন, কাব্যং গ্রাহ্য মলঙ্কারাৎ, অর্থাৎ অলঙ্কার দ্বারাই কাব্য গ্রাহ্য বিষয় হয়ে ওঠে। আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে যে কোনো রচনাকেই কিন্তু আমরা কাব্য বলতে পারবো না। কাব্য হওয়ার জন্য বা যে কোনো সাহিত্য হওয়ার জন্য তাকে কতগুলো বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে গুছিয়ে এবং পরিপাটি করে রচনা করা। আর এই পরিপাটি করে রচনা করতে গেলে সেখানে অবশ্যই অলঙ্কারের প্রয়োগ থাকতে হবে। প্রাচ্য আলংকারিকগণের কেউ কেউ বলেছেন রসাত্মক বাক্যই কাব্য। তো আসলে রসাত্মক বাক্যই কাব্য, এটা রস বিষয়টা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি রস যথাযথভাবে সৃষ্টি না হয় তাহলে কাব্য বা সাহিত্য কখনোই যথাযথ হয়ে উঠবে না। তাই এই কথাটা বলা হয়েছে। আধুনিক পণ্ডিতদের মধ্যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে গুণ দ্বারা ভাষার শক্তিবর্ধন ও সৌন্দর্য সম্পাদন হয় তাহাকে অলঙ্কার বলে। যে গুণ দ্বারা ভাষার শক্তিবর্ধন কিভাবে সম্ভব? আসলে ভাষার শক্তিবর্ধন তো অন্য কোনোভাবে নয়, বরং এই যে উপমাগুলো আছে, ছন্দ এবং অলঙ্কার, এগুলো প্রয়োগের মাধ্যমেই কিন্তু ভাষার শক্তিবর্ধন এবং সৌন্দর্য সাধিত হয়। আমরা অলঙ্কারের আলোচনায় দেখেছি যে আসলে শব্দগুলো যখন ব্যবহার করা হয় তখন সেই শব্দগুলোর মাধ্যমেই ব্যবহারের মাধ্যমেই এক ধরনের সৌন্দর্যের সৃষ্টি হয়। সেই শব্দগুলোই একটা সৌন্দর্য সৃষ্টি করে। অলঙ্কারও তাই কাব্যকে বা ভাষাকে বা রচনাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য কিন্তু নানান ধরনের অলঙ্কার এখানে একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, অলঙ্কার রচনারীতি বিশেষ, যাহার দ্বারা শব্দের বা অর্থের চমৎকারিত্ব বা সৌন্দর্য বর্ধিত হয়, তাকে কি বলা হয়? অলঙ্কার বলা হয়। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে রচনা রীতি বিশেষ, যার দ্বারা শব্দের বা অর্থের, দুটাই হতে পারে, শব্দের চমৎকারিত্ব বৃদ্ধি হতে পারে আবার অর্থেরও। আমরা পরবর্তী আলোচনায় দেখব অনেক সময় শুধুমাত্র কাব্যের শোভা বা সৌন্দর্য বৃদ্ধির জন্য কখনো কখনো এমনি এমনি শব্দকে ব্যবহার করা হয়েছে। আবার দেখা যায় যে কখনো একটা শব্দকে একই কবিতার লাইনে নানান অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই সমস্তগুলো ব্যবহার করে কাব্যের বিশেষ করে রচনা রীতির বিভিন্ন চমৎকারিত্ব বা আলাদা একটা সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা বলতে পারি যে যে গুণের দ্বারা কাব্য শিল্প সুষমামণ্ডিত হয়, লাভ করে, যা কাব্যশ্রী বৃদ্ধি করে এবং রসের উৎকর্ষ সাধন করে, তাই অলঙ্কার। এরপরে আমরা আলোচনায় আসব অলঙ্কারের প্রয়োজনীয়তা। অলঙ্কার কেন প্রয়োজন? আসলে অলঙ্কারটা হচ্ছে কি, যে সাহিত্য তথা কাব্যে অলঙ্কারের প্রয়োজন অনস্বীকার্য। আমরা এটাকে কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। ভাষাকে সাজসজ্জার দ্বারা বিচিত্র ও আবেদনপূর্ণ করে তোলার জন্য অলঙ্কার ব্যবহারের বিষয় প্রয়োজন আছে। কারণ আমরা তো বলছি বারবার যে মানব দেহ বা নারী দেহকে সাজানোর জন্য যেমন বিভিন্ন অলঙ্কারের প্রয়োজন হচ্ছে, তেমনি ভাষাকে বা সাহিত্যকে আবেদনপূর্ণ করে তোলার জন্য বিশেষ বা বিভিন্ন ধরনের অলঙ্কারের বা অলঙ্কার ব্যবহারের প্রয়োজন আছে। অলঙ্কার প্রয়োগের ফলে সাহিত্যের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। যেমন অলঙ্কারে নারী দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করে, তেমনি এখানেও এই সৌন্দর্য, সাহিত্যের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। যথাযথ অলঙ্কার প্রয়োগে বক্তব্য বা ভাব মনোহর ও হৃদয়গ্রাহী হয়। বক্তব্য সুন্দর, সুস্পষ্ট, বলিষ্ঠ, সরস ও সুমধুর হয়ে থাকে অলঙ্কারের যথাযথ ব্যবহারে। সুতরাং কাব্য নির্মাণের স্বাভাবিক শর্তই হচ্ছে অলঙ্কারের যথাযথ প্রয়োগ। আমরা জানি যে আমরা যখন কারো কথা শুনি, কোনো বক্তব্য শুনি, এমনকি ক্লাস করি, ক্লাসের মধ্যেও শিক্ষকের কথা বলা, প্রতিটা জায়গায় সবার ভাব উপস্থাপন কিন্তু একরকম নয়। কারো কারো উপস্থাপন খুব সুন্দর, আবার কারোটা সাদামাটা। যিনি সুন্দরভাবে উপস্থাপন করছেন তিনি অবশ্যই তার ভাষাকে যথাযথ অলঙ্কার দ্বারা সাজিয়ে সেগুলোকে উপস্থাপন করছেন। তাই কথা বলা শুধু নয়, কথা বলার সাথে সাথেও যারা কাব্য নির্মাণ করেন, সাহিত্য রচনা করেন, সব জায়গায়
সুন্দর নির্মাণের জন্য, সুন্দর বক্তব্য উপস্থানের জন্য প্রথম শর্তটাই হচ্ছে কি অলঙ্কারের যথাযথ প্রয়োগ করা। তাই কাব্য পদবাচ্যের সাথে অলঙ্কার শব্দটি অনিবার্য শর্ত হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমরা কাব্য পদবাচ্য অর্থাৎ আমরা এখন পর্যন্ত যত কথা বললাম সেখানে সবসময় কাব্যের কথাটাই আসছে। কেন আসছে সেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। আসলে সাহিত্যের বিষয়টা বা সাহিত্যের যে ব্যাপার সেটা অবশ্যই প্রাচীন যুগ থেকে চলে আসছে এবং প্রাচীন যুগে যেহেতু গদ্যের ব্যবহার ছিল না, তাই এখানে কাব্যের কথাটাই বারবার আসছে এবং সাহিত্যে কাব্যকে নিয়েই বেশি আলোচনা করা হয়েছে। অলঙ্কারের প্রকারভেদ, অলঙ্কার কত প্রকার? আমি যে কথাটাই বলছিলাম যে কাব্য শাস্ত্রকারগণের মতে কাব্য হচ্ছে দুই শ্রেণীর, একটা দৃশ্য কাব্য আর আরেকটা হচ্ছে শ্রব্য কাব্য। দৃশ্য কাব্য, দৃশ্য মানে কি, যেটা দেখা যায়, আর শ্রব্য মানে যেটা শোনা যায়। তাহলে যে কাব্যটা দেখা যায় সেই কাব্যটাকে বলা হচ্ছে দৃশ্য কাব্য, আর যে কাব্যটা শোনা যায়, শুধু শোনা যায়, দেখা যায় না, সেটাকে বলা হয় শ্রব্য কাব্য। তো দৃশ্য কাব্য অর্থাৎ দৃশ্যকাব্য বলতে বোঝানো হচ্ছে কাকে? নাটককে। কারণ নাটকের মানুষ কিন্তু নাটক পড়ে না। নাটক কি করে? যারা নটনটি বা পাত্রপাত্রী, অভিনেতা অভিনেত্রী থাকে, তাদের অভিনয়ের মাধ্যমেই মানুষ কি করে? নাটকের কাহিনীটা বুঝতে পারে বা নাটকের যে রস সেটা আস্বাদন করে। আর কবিতা যেটা শ্রব্য, যেটা শুনেই কি করতে হয়? তার রসটাকে আমাদের আস্বাদন করতে হয়। তো প্রাচীন যুগে যেহেতু সবকিছুই কবিতার আকারে রচিত হতো, নাটক হোক বা কাব্য হোক, তাই দুইটাকে কাব্য হিসাবে অভিহিত করা হয়েছে। একটা কাব্য পাত্রপাত্রীর অভিনয়ের মাধ্যমে দেখা হতো বা দেখা যেত, আর আরেকটা শুনতে হতো। এই কারণে একটাকে দৃশ্যকাব্য আর একটাকে শ্রব্য কাব্য হিসাবে অভিহিত করা হয়েছে। শ্রব্যত্বই যে কাব্যের প্রধান বৈশিষ্ট্য তা ইউরোপ সহ আধুনিক সকল কাব্যরসিক এক বাক্যে স্বীকার করেছেন। অর্থাৎ শোনাটাই হচ্ছে কাব্যের প্রধান বৈশিষ্ট্য। আমরা যে অধিকাংশ মানুষের ক্ষেত্রে যেটা ঘটে, নাটক দেখার আমাদের সুযোগ অথবা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সুযোগ হয় না, খুব কম পরিমাণ হয়, কিন্তু কাব্যটা আমরা খুব সহজেই শুনতে পারি। তাই প্রত্যেকেই বলতে গেলে আমাদের শুধু যে প্রাচ্য বা ভারতীয় যারা কাব্যরসিক তারা না, ইউরোপ সহ আধুনিক বিশ্বের সকলেই তারাই স্বীকার করেছেন যে শ্রব্যত্বই হচ্ছে প্রধান দিক। কাব্যের পদসমূহের দুটি রূপ, অর্থাৎ কাব্যের যে পদ, পদ বলতে আমরা পংক্তিকে বুঝছি। পংক্তির দুটা রূপ আছে। একটা হচ্ছে বর্ণময় দেহরূপ, অর্থাৎ তাকে সাজানো হয় যে সমস্ত শব্দগুলো দিয়ে, সেটাকে বলা হচ্ছে দেহরূপ, অর্থাৎ যেই রূপটা আমরা দেখতে পাচ্ছি। অন্যটি হচ্ছে অর্থময় চিদ্রূপ। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কি তার অর্থ। দেহরূপ শোনার মাধ্যমে এবং অর্থরূপ অর্থময় চিদ্রূপকে মন দিয়ে উপলব্ধি করতে হয়। অর্থাৎ একটা কবি তার রূপ যখন পড়া হচ্ছে, যখন পড়ছি, তখন যে শোনা যাচ্ছে, এই শোনার মাধ্যমেই আমরা কি করতে পারছি? এর দেহরূপটাকে চিনতে পারছি। আর এটা শোনার পরে সেটা বিষয়ে একটা উপলব্ধি হচ্ছে আমাদের মধ্যে, এটাই হচ্ছে কি চিদ্রূপ। তাহলে আমরা দুইটা রূপ পেলাম, একটা দেহরূপ আর একটা হচ্ছে চিদ্রূপ। তো আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিত আলোচনায় যাব। আমরা এখন বিভিন্ন প্রকার অলঙ্কার, অর্থাৎ অলঙ্কার কত প্রকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অলঙ্কার হচ্ছে দুই প্রকার, একটা শব্দালঙ্কার, একটা অর্থালঙ্কার। আমরা যে দুইটা বিষয়ের কথা বললাম, একটা হচ্ছে দেহরূপ আর আরেকটা হচ্ছে কি চিদ্রূপ। দেহরূপ হচ্ছে শব্দালঙ্কার, আর চিদ্রূপ যেটা, সেটাই হচ্ছে অর্থালঙ্কার। তাহলে শব্দালঙ্কার হচ্ছে শব্দগত বা ধ্বনিগত অলঙ্কার, অর্থাৎ যেটা আমরা উচ্চারণ করছি বা শব্দগুলোকে যে আমরা একটার পর একটা সাজাচ্ছি, এই সাজানোর ফলে একটা চমৎকারিত্ব, একটা সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে শব্দালঙ্কার। আর অর্থালঙ্কার বলা হচ্ছে কাকে? ওই যে আমরা কবিতার লাইনটা বা কবিতার পংক্তিটা শুনছি, তার একটা ভাব, একটা অর্থ আমাদের ভিতর তৈরি হচ্ছে,
এই অর্থটার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসার জন্য শব্দ সাজানোর কৌশল বা অর্থ সাজানোর যে কৌশল, সেটাই হচ্ছে অর্থালঙ্কার। শব্দালঙ্কার শব্দ নির্ভর, আর অর্থালঙ্কার শব্দের অর্থের উপর নির্ভর করে। আমরা এখন শব্দালঙ্কারের আলোচনা করে দেখব যে শব্দালঙ্কার কি, শব্দালঙ্কার কাকে বলে, বা এর সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের মতামত, প্রকারভেদ ইত্যাদি বিষয়। শব্দের ধ্বনির উপর আশ্রয়ে যে অলঙ্কারের সৃষ্টি হয় তাকে শব্দালঙ্কার বলে। ধ্বনির উপর আশ্রয়ে অর্থাৎ আমরা ধ্বনিগুলোকে যে পরস্পর সাজাচ্ছি, সাজানোর ফলে তার যে একটা রূপ দাঁড়াচ্ছে, সেই রূপটাই হচ্ছে কি শব্দালঙ্কার। শব্দ বা ধ্বনি শব্দালঙ্কারের মূল বিষয়। যেই শব্দটা দেখা যাচ্ছে, অর্থাৎ শব্দের চমৎকারিত্বই হচ্ছে শব্দালঙ্কারের মূল বিষয়। জীবেন্দ্র সিংহ রায়ের মতে শব্দের ধ্বনিরূপের আশ্রয়ে যে সমস্ত অলঙ্কার সৃষ্টি হয় তাহাদের শব্দালঙ্কার বলে। ধ্বনিরূপের আশ্রয়ে শব্দের অর্থাৎ সব ধ্বনিগুলোকে একত্রিত করে শব্দে সাজিয়ে যখন সেটাকে কবিতার আকারে, কবিতার পংক্তি আকারে অথবা সাহিত্যের উপযোগী করে তৈরি করা হয়, সৃষ্টি করা হয়, সেটাকেই বলা হচ্ছে শব্দালঙ্কার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যাহা দ্বারা শব্দের চমৎকারিত্ব বর্ধিত হয় তাহাকে শব্দালঙ্কার বলে। শব্দের চমৎকারিত্ব অর্থাৎ শব্দটা খুব সুন্দর হয়ে যাবে। একটা সাধারণ শব্দ, যেমন আমরা বলি পাখির নীড়ের মতো চোখ তুলে। এখানে দেখো পাখির নীড় কিন্তু তেমন বিষয় না, আমরা চোখকে অনেক বিষয়ের সাথে তুলনা করতে দেখি, কিন্তু এখানে একটা খুব অচেনা ধরনের শব্দের সাথে কি করা হয়েছে, চোখকে তুলনা করা হয়েছে। তাহলে এই যে পাখির নীড় শব্দটাকে নিয়ে আসা হচ্ছে, এই 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 শব্দটা কিন্তু একটা আলাদা ধ্বনি ব্যঞ্জনা সৃষ্টি করছে। তো এই সমস্ত বিষয়গুলো তৈরি করাটা বা এর অর্থের বিষয়টা বা শব্দ তৈরির যে বিষয়টা, এই যে চমৎকারিত্ব তৈরি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু হচ্ছে মূলত অলঙ্কার। আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে দেখব গুরু গুরু মেঘে গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে। প্রথম পংক্তিতে দেখো গ উচ্চারিত হয়েছে কতবার? 4 বার উচ্চারিত হয়েছে। গুরু গুরু মেঘ, তাহলে গুরুতে একটা গ আছে, পরের গুরুতে একটা, পরে গুমরি গুমরি, গুমরিতে একটা গ, পরের গুমরিতে একটা গ, 4 বার গ উচ্চারিত হয়েছে এবং 4 বার গ এর সাথেই যুক্ত হয়েছে কি রস্য উ ধ্বনি। আবার দ্বিতীয় তৃতীয় পংক্তিতে দেখো প্রত্যেকটা শব্দে গ আছে, গরজে গগনে গগনে গরজে গগনে গগনে। এখানে দ্বিতীয় তৃতীয় পংক্তিতে গ কয়বার উচ্চারিত হয়েছে? 8 বার উচ্চারিত হয়েছে এবং গ এর সাথে যুক্ত হয়েছে অ ধ্বনি। তাহলে এই যে ধ্বনি রূপের আশ্রয়ে এগুলো কি হচ্ছে? তৈরি হচ্ছে। তো এই ধ্বনিগুলোকে এমন ভাবে তৈরি সাজানো হয়েছে, এর মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয়েছে এটা আমাদের কাছে শুনতে সুখকর মনে হচ্ছে। ধ্বনিগুলোর একটা ব্যঞ্জনা তৈরি হচ্ছে। এই যে ব্যঞ্জনা তৈরি হওয়া, এই ব্যঞ্জনা তৈরি হওয়াটাই হচ্ছে অলঙ্কার। শব্দালঙ্কারের প্রকারভেদ। শব্দালঙ্কার অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত পদাভাস। আমরা আবার এই বিষয়টা বলি, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত পদাভাস। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসে কি অনুপ্রাস। অনুপ্রাস কাকে বলা যায়, কাকে বলা হয়? অনুপ্রাস হচ্ছে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃ পুনঃ বিন্যাসকে অনুপ্রাস বলে। একই ধ্বনি অথবা ধ্বনিগুচ্ছের, অর্থাৎ একটা ধ্বনি হতে পারে আবার একাধিক ধ্বনি হতে পারে, যদি একটা পংক্তির মধ্যে বারবার উচ্চারিত হয় তাহলে সেটাকে বলা হবে অনুপ্রাস। অনুপ্রাস নানাভাবে তৈরি হয়, সাধারণত শব্দের আদি, মধ্য ও অন্ত অনুপ্রাস থাকে। অর্থাৎ একটা শব্দের প্রথমে অথবা মধ্যে অথবা শেষে যে কোনো জায়গায় এরকম ধ্বনিগুচ্ছ ব্যবহার হতে পারে। এখানে উদাহরণটা দিলে তোমরা আরো বুঝতে পারবা। এখানে উদাহরণ হচ্ছে কুলায় কাঁপিছে কাতর কপট। ধ্বনির আশ্রয়ে কিন্তু এখানে অনুপ্রাস হচ্ছে। কি ধ্বনি?
ক ধ্বনির, ক কুলাই কাঁপিছে, অর্থাৎ এখানে প্রথমেও আছে, মাঝেও আছে, শেষেও আছে। তাহলে ক ধ্বনির 4 বার উচ্চারণের ফলে অনুপ্রাসের সৃষ্টি হয়েছে এবং প্রত্যেক ক ধ্বনি রয়েছে শব্দের প্রথমে। তো এখানে কবি শব্দগুলোকে এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে সাজাইয়েছেন, এমন সেখানে প্রত্যেকটা শব্দের প্রথমে কি হয়েছে, ক ধ্বনি আছে এবং এভাবে প্রত্যেকটা শব্দের সাথে ক ধ্বনি যুক্ত হয়ে অলঙ্কারের সৃষ্টি হয়েছে। আর এই অলঙ্কারটাকে বলা হচ্ছে অনুপ্রাস। আমরা শব্দ অলঙ্কারের প্রকারভেদ দেখলাম। এবার অনুপ্রাস নিয়ে আলোচনা করছি। অনুপ্রাসের আর একটা উদাহরণ যদি আমরা দেখি, দেখব চুল তার, কবেকার, অন্ধকার, বিদিশার নিশা। এখানে চুল তার, তারের র আছে, কবেকারের র আছে, অন্ধকারের র আছে, বিদিশার র আছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু শব্দের প্রথমে নেই, কিন্তু শব্দের মধ্যখানে, পংক্তির মধ্যখানে সবগুলোতে কি হয়েছে, রধ্বনি আছে এবং রধ্বনি কয়বার আছে, 4 বার আছে। 4 বার উচ্চারিত হয়ে এখানে কি হয়েছে, অনুপ্রাসের সৃষ্টি হয়েছে। এখানে পর্বের শেষে অনুপ্রাস যুক্ত হয়েছে। এরপরে অনুপ্রাস নানা প্রকারের হতে পারে, যেমন আদ্যানুপ্রাস, অন্তানুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, মধ্যানুপ্রাস ইত্যাদি অনেক ধরনের অনুপ্রাস হতে পারে। তার মধ্যে আমরা এই কয়েকটা উল্লেখ করেছি। তো এই অনুপ্রাসের প্রকারভেদগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আদ্যানুপ্রাস, আদ্যানুপ্রাস কাকে বলা হচ্ছে? কবিতার 2 পংক্তির আদিতে যে মিল থাকে তাকে আদ্যানুপ্রাস বলে। 2 পংক্তির আদিতে, পংক্তি আমরা জানি কোনটা, যে কবিতার প্রত্যেকটা লাইনকেই বলা হচ্ছে পংক্তি। তো সেই হিসাবে আমরা এখানে আলোচনা করছি কি কি, দেখো যে বলা হচ্ছে যে পাকা যে ফল পড়িল, পাকা যে ফল পড়িল মাটির টানে, শাখা আবার চাই কি তাহার পানে। তাহলে এখানে আমরা প্রথম পংক্তিতে কি পাচ্ছি, পাকা, প্রথম পংক্তিতে পাচ্ছি পাকা। আর দ্বিতীয় পংক্তিতে কি পাচ্ছি আমরা লিখে নিই। প্রথম পংক্তিতে পেলাম পাকা আর দ্বিতীয় পংক্তিতে পাচ্ছি শাখা। এই যে 2 পংক্তির মধ্যে মিল রয়েছে, অর্থাৎ পাকা আর শাখা উচ্চারণগত মিল আছে। এই উচ্চারণগত মিল থাকার কারণেই এটাকে বলা হচ্ছে আদ্যানুপ্রাস। যেহেতু এটা আদ্যা মানে কি, আদি, আদি অর্থ কি, প্রথম, অর্থাৎ 2 পংক্তিরই প্রথমেই এই উচ্চারণগত সাদৃশ্য বা উচ্চারণগত মিল রয়েছে, বিধায় এটাকে বলা হচ্ছে আদ্যানুপ্রাস। তাহলে আদ্যানুপ্রাস বলতে আমরা কি বুঝলাম, কবিতার 2 পংক্তির আদিতে যে মিল থাকে বা যদি মিল থাকে তাহলে তাকে বলা হয় আদ্যানুপ্রাস। আর উদাহরণ দেখলাম এখানে, পাকা যে ফল পড়িল মাটির টানে, শাখা আবার চাই কি তাহার পানে। এখানে 2 পংক্তির প্রথম যে শব্দ পাকা এবং শাখা, এই দুইটার মধ্যে উচ্চারণগত মিল থাকায় এখানে আদ্যানুপ্রাস হয়েছে। মধ্যানুপ্রাস, মধ্যানুপ্রাসটা দেখো, আদ্যানুপ্রাস কি হচ্ছে, আদ্যানুপ্রাস হচ্ছে যদি আদিতে মিল থাকে, তাই না, শব্দের যদি যদি পংক্তির আদিতে কি হয়, মিল থাকে, তাহলে তাকে বলা হচ্ছে আদ্যানুপ্রাস। আর যদি মাঝে মিল থাকে, মাঝে বলতে আমরা দেখি যে তোমার চিরসখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। এখানে আমরা যদি বিশ্লেষণ করি, চিরসখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। দেখো মাঝের শব্দগুলো জন, কখন, বেদন, এই 3টা উচ্চারণে, 3টি শব্দ উচ্চারণে তাদের মধ্যে কিন্তু একটা মিল আছে। এই মিলগুলো কিন্তু প্রথমে না, আছে কোথায়, মাঝে। এই যদি মাঝে মিল থাকে তাহলে সেটাকে বলা হবে মধ্যানুপ্রাস। আবার দেখো আমরা দেখছি কি, যে এখানে দ্বিতীয় পংক্তিতে আমরা পাচ্ছি কি, হাই, একটা পাচ্ছি হাই, আর একটা পাচ্ছি কি, চাই। তো এই এই যে দুইটার মধ্যে মিল আছে, অর্থাৎ পংক্তির মাঝে হাই আর চাই, এই দুইটা শব্দের মিল আছে এবং এটা যেহেতু মধ্যে আছে বলে এটাকে বলা হচ্ছে মধ্যানুপ্রাস।
এরপরে অন্তানুপ্রাস। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ। শেষ বলতে আমরা বুঝবো অবশ্যই যদি আদিতে থাকে তাহলে আমরা বললাম কি আদ্যানুপ্রাস, মানে আদিতে যদি অনুপ্রাস থাকে, মিল থাকে, তাহলে সেটা। যদি মাঝে মিল থাকে তাহলে বলা হবে মধ্যানুপ্রাস। আর এখানে দেখো প্রথম পংক্তিতে আছে কি? প্রথম পংক্তিতে আছে শেষ, যেটা শেষে সেটা হচ্ছে বলি। আর দ্বিতীয় পংক্তিতে আছে কি? দ্বিতীয় পংক্তির শেষে আছে চলি। তাহলে এখানে আমরা এই দুইটার মধ্যে প্রথম পংক্তির শেষে বলি আর দ্বিতীয় পংক্তির শেষে হচ্ছে চলি আছে, এই দুইটার মধ্যে মিল আছে। এই শেষের দুইটা শব্দের মধ্যে দুই পংক্তির দুই শব্দের মিল থাকার কারণে এটাকে বলা হচ্ছে অন্তানুপ্রাস। তাহলে একাধিক পংক্তির শেষে যদি মিল থাকে তাহলে একাধিক পংক্তির শেষে বা অন্তে যদি মিল থাকে তাহলে সেটাকে বলা হয় অন্তানুপ্রাস। এরপরে আমরা দেখব আরো একটা উদাহরণ যদি আমরা দেখব মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো কি কি মিল আছে। আমরা দেখছি যে প্রথম পংক্তির শেষে আছে কি? প্রথম পংক্তির শেষে আছে সমান। প্রথম পংক্তির শেষে আছে সমান আর দ্বিতীয় পংক্তির শেষে আছে কি? পুণ্যবান। এই যে দুইটা আছে, তাহলে প্রথম পংক্তির শেষে সমান আর দ্বিতীয় পংক্তির শেষে পুণ্যবান, এই দুইটা কি হয়েছে? অন্তানুপ্রাস হয়েছে। তাহলে আমরা অনুপ্রাসের ক্ষেত্রে দেখলাম যে যদি আদিতে মিল থাকে, অর্থাৎ পংক্তির প্রথমেই দুই পংক্তির প্রথমে যদি মিল থাকে তাহলে সেটাকে বলা হবে আদ্যানুপ্রাস। যদি পংক্তির মাঝে দুই বা ততোধিক শব্দের মিল থাকে তাহলে সেটাকে বলা হবে মধ্যানুপ্রাস। আর দুই পংক্তির যদি শেষে মিল থাকে তাহলে সেটাকে বলা হবে অন্তানুপ্রাস। আমরা এবার আলোচনা করব বৃত্তানুপ্রাস, বৃত্তনুপ্রাস। তো বৃত্তনুপ্রাস কাকে বলা হচ্ছে? বাক্যে একটি ব্যঞ্জন ধ্বনি, খেয়াল করে শোনো, বাক্যে একটি ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে একাধিকবার উচ্চারিত হলে বৃত্তনুপ্রাস হয়। একটি ব্যঞ্জন ধ্বনি যদি যুক্ত বা বিযুক্ত ভাবে, সেটা যুক্তও থাকতে পারে আবার যুক্ত নাও থাকতে পারে, একদম পৃথকভাবে একাই থাকতে পারে, বা তার সাথে কোনো ধ্বনি যুক্ত না থাকতে পারে, যদি একাধিকবার উচ্চারিত হয় তাহলে বৃত্তনুপ্রাস হয়। যেমন ভুলোক, দুলোক, গোলোক, ভেদিয়া। এখানে ক এবং ল ধ্বনি, দুইটা ধ্বনি দেখো, ভুলোকে ল আছে, দুলোকে ল আছে, গোলোকে ল আছে। তাহলে এখানে ল ধ্বনি তিনবার উচ্চারিত হয়েছে। আবার ভুলোকে ক আছে, দুলোকে ক আছে, গোলোকে ক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক ধ্বনিও এখানে তিনবার উচ্চারিত হয়েছে। তাহলে এবং এখানে এই ধ্বনিগুলোর সাথে কোনো ধ্বনি যুক্ত নেই, এগুলো বিযুক্ত ভাবে একাধিকবার উচ্চারিত হয়েছে। যেহেতু একাধিকবার এই ধ্বনিগুলো উচ্চারিত হয়েছে তাই এই ধ্বনিগুলো মাধ্যমে বৃত্তনুপ্রাসের সৃষ্টি হয়েছে। কেতকী কেশরে কেশপাশ কর সুরভি। কেতকীর ক, কেশরে ক, কেশপাশে ক, করতে ক। অর্থাৎ এখানে চারটা শব্দে ক ধ্বনির বৃত্তানুপ্রাস হয়েছে। আবার আমরা শুধু এখানে ক ধ্বনিরই পাচ্ছি, অন্য কোনো ধ্বনির কিন্তু বৃত্তানুপ্রাস পাচ্ছি না। এরপরে আসি ছেকানুপ্রাস। দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে যদি দুইবার উচ্চারিত হয় তবে তাকে ছেকানুপ্রাস বলে। আমরা বৃত্তানুপ্রাসে দেখেছিলাম কি যে একটি ব্যঞ্জন ধ্বনি যদি কি হয় যুক্ত বা বিযুক্ত ভাবে একাধিকবার উচ্চারিত হয়। একটি ব্যঞ্জন ধ্বনি যদি যুক্ত বা বিযুক্ত ভাবে একাধিকবার উচ্চারিত হয় তাহলে তাকে বলা হয় বৃত্তানুপ্রাস। আর দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে যদি দুবার উচ্চারিত হয় তবে তাকে ছেকানুপ্রাস বলে। যেমন লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে। এখানে লঙ্কার ওঁকা আর পঙ্কজের ওঁকা, এই ধ্বনি কি হয়েছে? যুক্তভাবে দুইবার উচ্চারিত হয়েছে। যেহেতু দুইবার উচ্চারিত হয়েছে তাই এটা হয়ে গেছে
ছেকানুপ্রাস। আমরা আরো একটা উদাহরণ নিতে পারি, দেখি যে কেতকী কেতকী কেশপাশ, কেতকী কেশরে কেশপাশ পর সুরভি। এখানে দেখো, কেতকী কেশরে কেশপাশ পর সুরভি। এখানে আমরা এই ক ধ্বনির উচ্চারণে এখানে কি হচ্ছে, বৃত্তানুপ্রাস হচ্ছে। তাহলে আমরা এখানে দেখছি যে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি, আমরা এই উদাহরণটাতেই এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। এখানে দুইটা ব্যঞ্জন ধ্বনি উ এবং ক আছে। এই উ এবং ক, এই দুইটা ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কি যুক্তভাবে দুবার উচ্চারিত হচ্ছে একটা পংক্তির মধ্যে, বলেই এটাকে বলা হচ্ছে ছেকানুপ্রাস। এরপরে আমরা আসি শ্রুত্তনুপ্রাস। শ্রুত্তনুপ্রাস হচ্ছে কি, বাকযন্ত্রের একই উচ্চারণ স্থান হতে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়ে শ্রুতিমধুর অনুপ্রাস সৃষ্টি করে তাকে শ্রুত্তনুপ্রাস বলে। বাকযন্ত্রের একই উচ্চারণ স্থান বলতে আমরা কি বুঝি, আমাদের মুখমণ্ডলে যেই প্রত্যঙ্গগুলো আছে, সেই প্রত্যঙ্গগুলোর মধ্যে যেগুলো ধ্বনি উচ্চারণে সাহায্য করে বা যেগুলোর স্পর্শে সাহায্যে ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্র গুলোর মধ্যে যদি আমরা নাম করতে যাই, তাহলে যদি প্রথম থেকে দেখি, তাহলে পাবো ঠোঁট, তারপরে পাবো দাঁত, তারপরে পাবো জিহ্বা, তারপরে পাবো কণ্ঠ, আলজিহ্বা, এই সমস্ত। তো এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলোকেই বলা হচ্ছে বাকযন্ত্র। যদি একই যন্ত্র থেকে, তো আমরা জানি যে বর্গীয় ধ্বনি যেগুলো আছে, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হচ্ছে বর্গীয় ধ্বনি। এই ধ্বনিগুলোর অন্যগুলো এই বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত। আমরা এই 25টা ধ্বনিকেই যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে এই 25টা ধ্বনির মধ্যে প্রত্যেকটা ধ্বনি এক এক মানে এক একটা বর্গ, এই 25টা ধ্বনিকে 5টি বর্গে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ক বর্গীয়, তারপরে চ বর্গীয়, তারপরে ট বর্গীয়, তারপরে হচ্ছে ত বর্গীয় এবং শেষে হচ্ছে প বর্গীয়। এখানকার ধ্বনিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, ক যেখান থেকে উচ্চারিত হয়, ক বর্গীয় ধ্বনিগুলো সবগুলো এক জায়গা থেকে উচ্চারিত হয়। চ যেখান থেকে উচ্চারিত হয়, চ বর্গীয় সমস্ত ধ্বনি একই জায়গা থেকে উচ্চারিত হয়। আবার ট ধ্বনি একইভাবে ত বা প যেখান থেকে উচ্চারিত হয়, তাদের বর্গের অন্যান্য ধ্বনিগুলো কিন্তু সেই একই জায়গা থেকে উচ্চারিত হয়। তো এই যে বলছে বাকযন্ত্রের একই উচ্চারণ স্থান হতে, অর্থাৎ ক, খ, গ, ঘ একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। আবার চ, ছ বর্গীয়, জ, ঝ, ঞ অথবা ট, ঠ, ড, ঢ মূর্ধন্য একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এ কথাটাই বলা হচ্ছে যে একই উচ্চারণ স্থান হতে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়ে শ্রুতি মধুর অনুপ্রাস সৃষ্টি করে তাকে শ্রুত্তনুপ্রাস বলে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। তাহলে প্রথম চরণের শেষে কি আছে, পাখি, পাখিতে কি আছে, খ আছে। আর দ্বিতীয় চরণের ডাকি, এর কি আছে, ক আছে। তাহলে পাখি আর ডাকি, তাহলে পাখির খ আর ডাকির ক বাকযন্ত্রের একই উচ্চারণ স্থান হতে উচ্চারিত হচ্ছে, তাই এখানে খ আর ক মিলে শ্রুত্তনুপ্রাস হয়েছে। আমরা এবার আরো একটা উদাহরণ দিই। দেখো, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাকে ফুল খুকি ছোটরে। এই র ধ্বনির মাধ্যমে এখানে কি হয়েছে, শ্রুত্তনুপ্রাস হয়েছে। শ্রুত্তনুপ্রাসের প্রধান শর্ত ধ্বনির সাদৃশ্য, অর্থাৎ শুনতে প্রায় একই মনে হবে। তাহলে ক ধ্বনি, খ ধ্বনি বা চ, ছ বা জ, ঝ এই ধ্বনিগুলোর মাধ্যমে যদি একই ধরনের হয়, ক আর খ উচ্চারণ কাছাকাছি, চ, ছ উচ্চারণ কাছাকাছি, আমরা ট, ঠ এইরকম ভাবে দেখি যে যে ধ্বনিগুলোর উচ্চারণ কাছাকাছি একই বাকযন্ত্রের থেকে উচ্চারিত হচ্ছে, এইরকম ভাবে যদি পংক্তির শেষে মিল থাকে, তাহলে সেটাকেই বলা হবে শ্রুত্ত অনুপ্রাস। এরপরে আসি লাটানুপ্রাস। লাটানুপ্রাস হচ্ছে কি, সামান্য তাৎপর্যের প্রভেদে একই শব্দ যদি একাধিকবার ধ্বনিত হয়, তাকে লাটানুপ্রাস বলে। সামান্য তাৎপর্যের প্রভেদে, অর্থাৎ একটা শব্দ যদি একাধিক
অর্থের ব্যঞ্জনায় ব্যবহৃত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেই শব্দটা এক এক পংক্তিতে এক এক অর্থের ব্যঞ্জনা নিয়ে আসছে, তখন সেটা হয়ে যাবে লাটানুপ্রাস। যেমন যত গোপনে ভালোবাসি পরাণ ভরি, পরাণ ভরিয়ে উঠি শোভাতে। যত গোপনে ভালোবাসি পরাণ ভরি, পরাণ ভরিয়ে উঠি শোভাতে। তো এখানে প্রথম পংক্তিতে পেয়েছি কি পরাণ ভরি, আর দ্বিতীয় পংক্তিতেও পেয়েছি পরাণ ভরি, কিন্তু দুই পরাণ ভরি কিন্তু একই অর্থ ব্যঞ্জনায় ব্যবহৃত হয়নি। প্রথম পরাণ ভরি দ্বারা প্রাণ ভরি ভালোবাসাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যত গোপনে ভালোবাসি পরাণ ভরি, অর্থাৎ প্রাণ ভরে যত গোপনে ভালোবাসে পরাণ ভরিয়ে উঠি শোভাতে। আর দ্বিতীয় পরাণ ভরি দ্বারা ভালোবাসায় প্রাণ ভরে ওঠার কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাণ ভরে যখনই সে ভালোবাসছে বা প্রাণ ভরে যদি ভালোবাসা যায়, তাহলে নিজের প্রাণটাই কি হয়, ভরে ওঠে। তো লাটানোপ্রাসে এই কথাটাই বলা হচ্ছে যে তাৎপত্যের প্রভেদে একই শব্দ যদি একাধিকবার ধ্বনিত হয়, অর্থাৎ পরাণভরি শব্দটা এখানে দুই পংক্তিতে দুই ধরনের তাৎপর্য বহন করছে, তখন সেটাকে বলা হবে লাটানুপ্রাস। এবারের আলোচনায় আসি আমরা যমক। যমক মানে কি? যমক শব্দের অর্থ হচ্ছে যুগ্ম। একই শব্দ বিভিন্ন অর্থে পুনরাবৃত্তি হলে তাকে যমক বলে। একটাই শব্দ বিভিন্ন অর্থে পুনরাবৃত্তি, অর্থাৎ একটি শব্দ যদি বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্নভাবে ব্যবহৃত হয়, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটাকে বলা হবে যমক। একই শব্দ যখন ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহৃত হয়, তখন তাকে যমক বলে। যমকের শব্দগুলো স্বরধ্বনি সমেত একই হবে। যেমন খঞ্জর এবং খিঞ্জর যমক হবে না, অনুপ্রাস হবে। অনুপ্রাস কেন হবে? অনুপ্রাসে বিষয়টা হচ্ছে শোনার উপর নির্ভরশীল। খঞ্জর আর খিঞ্জর, অর্থাৎ এই শেষের রয়ের সাথে মিল থাকবে, এই ধ্বনিগত যখন মিল থাকবে তখন অনুপ্রাস হয়ে যাবে। কিন্তু যমকের কথা বলা হচ্ছে যে যেহেতু খিঞ্জরে ক্ষয়ে রস্বইকার আছে আর খঞ্জরে রস্বইকার নাই, যেহেতু স্বরধ্বনি সমেত নাই, তাই এটা যমক হতে পারবে না। যমক হতে গেলে খঞ্জর শব্দেও রস্বইকার দরকার ছিল। যমকের প্রকারভেদ। যমক হচ্ছে তিন প্রকার। কি কি? আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক। আদ্য, আদ্য অর্থ কি? আদ্য মানে আগে, আদ্য প্রথম, মধ্য মানে মধ্য, মাঝে, আর অন্ত মানে শেষ। তাহলে আদ্য যমক বলতে আমরা প্রথমে যদি যমক থাকে তাহলে সেটাকে আদ্য যমক বলবো, যদি মাঝে থাকে তাহলে সেটাকে বলবো মধ্য যমক, আর যদি শেষে থাকে তাহলে তাকে বলবো অন্ত যমক। আমরা প্রথমে আলোচনা করি আদ্য যমক নিয়ে। তো যদি আদিতে থাকে তাহলে আমরা সেটাকে আদ্য যমক বলতে পারবো, অর্থাৎ যদি কবিতার পংক্তির আদিতে কোনো যমক থাকে তাহলে সেটাকে বলা হবে আদ্য যমক। তো আমরা এরপরে চলে যাব কোথায়? মধ্য যমকে। মধ্য যমক কাকে বলা হবে? আমরা মধ্য যমকের সংজ্ঞায় যদি আসি, পংক্তির মাঝে যে যমক হয় তাকে মধ্য যমক বলে। অর্থাৎ একটা পংক্তির মাঝে যদি যমক থাকে, আমরা পংক্তিটা একটু মানে লেখাটা যদি বড় করি তাহলে আরো স্পষ্ট হবে। দেখো, আমরা একটা পংক্তি নিয়েছি কি, মনে করি, মনে করি, করি করি, কিন্তু হয় হয় না। এখানে করি কয়টা আছে? তিনটা আছে। প্রথমে মনের পরে একটা করি আছে, তারপরে একটা করি আছে, তারপরে আর একটা করি আছে, আবার হয় আছে দুইটা। হয়, হয় না। এখানে করি অর্থ প্রথম যে করি, সেই করি অর্থ করা, অর্থাৎ মনে করি মানে আমার মনে করা হয় যে করি অর্থ কি, হাতি তৈরি করি। আবার পরের করি অর্থ হচ্ছে ক্রয় করা, অর্থাৎ আমি মনে করছি কি যে হাতি ক্রয় করি, কিন্তু হয়, হয় না। এখানে হয় অর্থ কি, ঘোড়া, আর শেষের অর্থ হয় কি, হওয়া। অর্থাৎ কিন্তু ঘোড়াই মানে ক্রয় করা হয় না।
তাহলে মনে করছে যে হাতি ক্রয় করব, কিন্তু ঘোড়াই কি করছে, হচ্ছে না। তো এরকম পংক্তির মাঝে আমরা যে এতগুলো কুড়ি পেয়েছি, তারপরে যে হয় পাচ্ছি, এইরকম যদি পংক্তির মাঝে থাকে তাহলে সেগুলোকে বলা হবে মধ্য যমক। আরো একটা উদাহরণ যদি আমরা নিই, দেখো সেই উদাহরণটা হচ্ছে কি, আহ, প্রভাতে প্রভাতে, প্রভাকর প্রভাতে, প্রভাকর প্রভাতে, প্রভাতে মনোলভা, প্রভাতে মনোলোভা, প্রভাকর প্রভাতে, প্রভাতে মনোলভা। তাহলে এখানে প্রভাতে প্রভাতে দুইটা প্রভাতে পেয়েছি। তাহলে প্রথম প্রভাতে অর্থ প্রাতে, সকালে। প্রভাকর মানে কি, সূর্যের কথা বলা হচ্ছে। সকালে প্রভাতে মনোলভা, দ্বিতীয় প্রভাতে হচ্ছে কি আলোতে, অর্থাৎ সূর্যের যে প্রভা বা মানে মানে সূর্যের যে আলো, সেটা প্রভাতে অর্থাৎ সকাল বেলায় কি হয়, ভালো লাগে, মনোলভা। তো এখানে দুইটা প্রভাতে আছে, একটা প্রভাতের অর্থ হচ্ছে প্রাতে বা সকালে, আর দ্বিতীয় প্রভাতের অর্থ হচ্ছে আলোতে। তো এই যে দুইটা প্রভাত এখানে ব্যবহৃত হলো, এবং এই দুইটা যেহেতু পংক্তির মাঝখানে আছে, তাই এটাকে বলা হচ্ছে মধ্যযমক। আমরা এবার যাব কি অন্তযমক। অন্তযমক কি, আমরা অন্ত মানে তো জানি যে সেটা কি কি বলা হচ্ছে, আহ, শেষ। তাহলে যদি শেষে থাকে তাহলে সেটাকে বলা হবে অন্তযমক। আমরা একটু খেয়াল করি, দুইটা শব্দকে আমি লাল করে দিলাম। একটা হচ্ছে কি, দুইটা চিনি, 8 পৌনে 8 সের, 8 পৌনে 8 সের আনিয়াছি চিনি, অন্য লোকে ভুয়া দেই, পণ্যে ভালো চিনি। দেখো, এই যে চিনি আছে দুই পংক্তির শেষে, অর্থাৎ কি অন্তে আছে, এবং অন্তে যেহেতু মিলবিন্যাসটা আছে, তাই এটাকে বলা হচ্ছে অন্তযমক। এখানে বলা হয়েছিল যমকের ক্ষেত্রে যে এই ধ্বনিগুলো থাকবে একদম স্বরধ্বনি সমেত একই, অর্থাৎ চিনি একদম এই স্বরধ্বনি সমেত, আর নিচের চিনি স্বরধ্বনি সমেত একই আছে। উপরেরটা চিনি আর পরেরটা যদি জানি হতো তাহলে কিন্তু এটা যমক হতো না, তখন অনুপ্রাস হয়ে যেত। স্বরধ্বনি সমেত এক আছে। তো প্রথম চরণের চিনি অর্থ কি, মিষ্টি, শর্করা, অর্থাৎ মিষ্টিকে বোঝানো হয়, মিষ্টি জিনিসকে বোঝানো হচ্ছে কি চিনি। আর দ্বিতীয় চরণের চিনি অর্থ জানা বা চিনি, অর্থাৎ 8 পৌনে 8 সের আনিয়েছি চিনি, ও চিনি কিনে নিয়ে আসছে, অন্য লোকে ভুয়া দেয়, পণ্য ভালো চিনি, অর্থাৎ অন্য লোকে যাই বলুক, এই যে নিয়ে আসছে সে বলছে এই জিনিসটা আমি চিনি যে এটা কেমন। তাহলে যদি পংক্তির অন্তে এরকম মিলবিন্যাস থাকে তাহলে সেটাকে বলা হয় অন্তযমক। এরপরে আসি শ্লেষ। শ্লেষ কাকে বলে? একটি শব্দ একবার, একটি শব্দ একবার মাত্র ব্যবহার হয়ে একাধিক অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ বলে। একটি শব্দ একবার ব্যবহার হয়ে একাধিক অর্থ প্রকাশ করলে, অর্থাৎ সেটা পংক্তিতে আম, একবারই ব্যবহার হবে, কিন্তু সেটা কি করবে, একাধিক অর্থ সেটা দ্বারা প্রকাশিত হবে। যেমন আমরা দেখি যে কে বলে ঈশ্বর গুপ্ত ব্যক্ত চরাচর, যাহার প্রভাই প্রভা পায় প্রভাকর। কে বলে ঈশ্বর গুপ্ত ব্যক্ত চরাচর, যাহার প্রভাই প্রভা পায় প্রভাকর। ঈশ্বর গুপ্তের এটা একটা কবিতা অংশ। এখানে বলা হচ্ছে প্রথম অর্থ ঈশ্বর, ওই যে ঈশ্বর গুপ্ত, ঈশ্বর মানে কি স্রষ্টা, গুপ্ত মানে কি গোপন, আর প্রভাকর হচ্ছে কি সূর্য। তো বলছে, আর দ্বিতীয় অর্থ যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে কে বলে ঈশ্বর গুপ্ত ব্যক্ত চরাপর, ব্যক্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ঈশ্বর কে বলে যে গুপ্ত আছে এই বিশ্বে, বরং ঈশ্বরের প্রভাতেই কি হচ্ছে, সূর্য আলোকিত হচ্ছে। আর দ্বিতীয় অর্থ যদি আমরা ধরতে যাই, এখানে ঈশ্বর গুপ্ত বলতে কবি ঈশ্বর গুপ্তকে বোঝানো হয়েছে, প্রভাকর বলতে তিনি যে পত্রিকা সম্পাদনা করতেন, প্রকাশিত করতেন, অর্থাৎ সংবাদ প্রভাকরের কথা বোঝানো হয়েছে। তো সেই কথাই বলা হচ্ছে যে ঈশ্বর গুপ্তের আলোতেই বা তার কারণেই প্রভাকরটা কি হচ্ছে, আলোকিত
হয়ে উঠছে। অ্যাসাইনমেন্ট, কুইজ প্রশ্ন। অলংকার শব্দের অর্থ কী? অলংকারের উদ্ভব হয়েছিল কোথা থেকে? অনুপ্রাস কোন অলংকারের অন্তর্ভুক্ত? মধ্যানুপ্রাস কি? যমক কত প্রকার? ছোট প্রশ্ন, শব্দালঙ্কারের বৈশিষ্ট্য তুলে ধরো। অনুপ্রাস কাকে বলে? সংক্ষেপে লেখো। সংক্ষেপে বৃত্তানুপ্রাসের পরিচয় দাও। বড় প্রশ্ন, অলংকার কাকে বলে? বিভিন্ন প্রকার অলংকারের পরিচয় দাও। যমক কাকে বলে? উদাহরণ সহ যমকের প্রকারভেদ আলোচনা করো। ধন্যবাদ সবাইকে।